একটা শিশু ঘুমাচ্ছিল, তার পাশে ছিল তার মা। রাত ৩টায় একটা বোমা পড়ে গেল তাদের বাড়ির উপর। ভোরে সেই শিশুর নিথর দেহের ছবি ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। আর মিডিয়া বলল ইসরায়েল প্রতিশোধ নিচ্ছে। এটাই কি প্রতিশোধ? এটাই কি আত্মরক্ষা? না, এটা একটা পরিকল্পিত গণহত্যা। এটা একটা জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার চেষ্টা। এটা হলো সেই সভ্য দুনিয়ার নোংরা মুখ যা মানবাধিকার আর গণতন্ত্র বলিয়া ওড়ায়, কিন্তু একটাও ফিলিস্তিনি শিশুর জন্য তাদের মন কাঁদে না। এই ভিডিওটি কোনো নিরপেক্ষতা মেনে বানানো হয়নি। এই ভিডিওটি একটি পক্ষ নিয়েছে, সত্যের পক্ষ, নির্যাতিতের পক্ষ এবং ফিলিস্তিনের পক্ষ। আমরা জানব কেন ইসরায়েল এতটা বর্বর, কেন আরব রাষ্ট্রগুলো এতটা কাপুরুষ, কেন জাতিসংঘ চুপ, আর কেন এই পৃথিবীর সিস্টেমটাই অন্যায়ের পক্ষে দাঁড়িয়ে আছে। আপনি যদি আজকের দখলদারি, রকেট, যুদ্ধ এই নিয়ে ভাবেন, তাহলে আপনি আসল চিত্রটা দেখতে পারবেন না। আপনাকে ফিরে যেতে হবে 1917 সালে সেই বেলফোর ঘোষণায়, যেখানে ব্রিটিশ সাম্রাজ্য ঘোষণা দেয় আমরা ইহুদিদের জন্য প্যালেস্টাইনকে একটা জাতীয় আবাসভূমি বানাবো। তবে প্রশ্ন হচ্ছে, যেখানে আগে থেকেই একটি জাতি বাস করত, তাদের ঘর বাড়ি ছিল, তাদের জমি ছিল, তাদের অনুমতি না নিয়ে সেখানে কিভাবে আরেক জাতিকে এনে বসানো হয়? এটি ছিল ফিলিস্তিনিদের প্রতি প্রথম বিশ্বাসঘাতকতা। তারপর 1948 সালে ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়, আর শুরু হয় নাকবা, যার মানে হচ্ছে বিপর্যয়। 6 লক্ষের বেশি মানুষকে জোর করে বিতাড়িত করা হয়, 20,000-এর বেশি মানুষকে হত্যা করা হয়, একটি গোটা জাতিকে রাতারাতি উদ্বাস্ত বানানো হয়। তারা বলেছিল এটা ইতিহাসের একটা সময়কাল মাত্র, কিন্তু বাস্তবতা হলো 75 বছর ধরে এই ইতিহাস এখনো চলমান, যা এখনো থামেনি। আজও গাজার অলিতে গলিতে শিশুদের চোখে দেখা যায় সেই ভীতিকর উত্তরাধিকার। বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙা মৃত লাশের পাশে খেলার চেষ্টা, আর গুঁড়ো হয়ে যাওয়া স্বপ্নের বুক। আচ্ছা, এই ইসরায়েলের পরিচয় কি? তারা বলে আমরা বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র। তারা বলে আমরা আত্মরক্ষার জন্য লড়ছি। কিন্তু বাস্তবে ইসরায়েল হলো একটা দখলদার রাষ্ট্র, যে শিশুদেরকে হত্যা করে, স্কুলে বোমা ফেলে, সাংবাদিকদেরকে গুলি করে মেরে ফেলে, তারপর বলে ভুল করে হয়ে গেছে। ইসরায়েল কি ভুল করে একবারও নিজেদের নাগরিককে গুলি করেছে? না, ভুল হয় শুধু তখনই যখন লক্ষ্য ফিলিস্তিনি। 1967 সালে 6 দিনের যুদ্ধের পর ইসরায়েল দখল করে নেয় পশ্চিম তীর, গাজা এবং পূর্ব জেরুজালেম। তারপর শুরু হয় সিস্টেমেটিক দখল। বাড়ি ভাঙা, জমি কেড়ে নেওয়া, জোর করে বসতি গড়ে তোলা। আজকের দিনে পশ্চিম তীরে প্রায় 7 লাখ ইহুদি সেটেলার বসবাস করছে, যাদের জন্য আলাদা রাস্তা, আলাদা আইন, এমনকি আলাদা আদালতও রয়েছে। আর ফিলিস্তিন, তাদের মসজিদে ঢুকতে বাধা, তাদের জমিতে চাষ করতে বাধা, আর প্রতিদিন চোখের সামনে তাদেরই ঘরবাড়ি গুড়িয়ে ফেলা হয়। তাদের হাতে কিছু রকেট আছে তা ঠিক, কিন্তু ইসরায়েলের হাতে আছে F-35 যুদ্ধ বিমান, ড্রোন, ট্যাঙ্ক, বুলডোজার, আর সবচেয়ে বড় অস্ত্র, মার্কিন সমর্থন। একটা সময় ছিল যখন মুসলিম বিশ্বের কথা উঠলেই প্রথমে চোখে ভেসে উঠত সৌদি আরব, মিশর, জর্ডান, কুয়েত, আরব আমিরাত। তাদের শক্তি, তেল, ঐতিহ্য আর ধর্মীয় মর্যাদার কারণেই বিশ্ব তাদেরকে সম্মান করত। কিন্তু আজ ফিলিস্তিন পড়ছে, গাজা জ্বলছে, আর এই শক্তিশালী রাষ্ট্রগুলো একদম চুপ। তারা ব্যস্ত নিজেদের প্রাসাদ সাজাতে, তারা ব্যস্ত মিউজিক ফেস্টিভ্যাল আয়োজন করতে, তারা ব্যস্ত ইসরায়েলি বিনিয়োগ আনতে। প্রশ্ন হচ্ছে কেন? কারণ আজকের আধুনিক আরব রাজনীতিতে ফিলিস্তিন এক অবাঞ্ছিত সত্য। তারা চায় ব্যবসা, তারা চায় চুক্তি, তারা চায় অস্ত্র, কিন্তু তারা ফিলিস্তিনের কান্না শুনতে চায় না। 2020 সালে আমিরাত, বাহরাইন, মরক্কো, সুদান স্বাক্ষর করল আব্রাহাম অ্যাকর্ডে। ইসরায়েলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কূটনৈতিক সম্পর্ক তৈরি করল। এটাই কি তাদের ইসলাম? এটাই কি মুসলিম ঐক্য? এতদিন তারা বলতো আমরা জেরুজালেমকে রক্ষার জন্য লড়ছি। আজ তারা সেই জেরুজালেমের দখলদারদের সাথেই হাসি মুখে করমর্দন করছে। তারা মুসলমানদের নেতৃস্থানীয় বলেই পরিচিত, কিন্তু তারা মুসলমানদের জন্য এখন আর কিছুই করে না। প্রতিদিন আপনি টিভি খুললে
CNN, BBC, ফক্স নিউজ, CNBC এসব দেখেন। এসব চ্যানেলে সবসময় বলে ইসরায়েল আত্মরক্ষা করছে, হামাস রকেট ছুড়ছে এবং ইসরায়েলি নাগরিক নিহত হচ্ছে। কিন্তু তারা একবারও বলে না ইসরায়েলি বিমান গাজায় হাসপাতালে বোমা মেরেছে, একই পরিবারের 20 জনকে একসাথে মেরে ফেলেছে, যার 70% নিহতই হলো নারী ও শিশু। কারণ এই মিডিয়াগুলো বস্তুনিষ্ঠ নয়, বরং রাজনৈতিক অস্ত্র। তাদের কাছে ফিলিস্তিনি শিশু হলো শুধুই এক পরিসংখ্যান, আর ইসরায়েলি কুকুরও যেন তাদের কাছে মানবাধিকারে ভরপুর এক প্রাণী। তারা শব্দ বেছে নেয় খুব কৌশলে। যদি ইসরায়েলি মারা যায় তাহলে তারা বলে কিল্ড, আর যদি ফিলিস্তিনিরা মরে তাহলে তারা বলে ডাইড। তারা হামাসের প্রতিটি আন্দোলনকে সন্ত্রাসবাদ বানিয়ে দেয়, কিন্তু ইসরায়েলি জেনোসাইডকে বলে মিলিটারি অপারেশন। এভাবেই তারা সত্যকে হত্যা করে, এভাবেই তারা অন্যায়ের পক্ষে যুদ্ধ করে। মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এই কথা যারা সবচেয়ে বেশি বলে, তারা ফিলিস্তিনের মানবাধিকার লঙ্ঘনের সময় চোখ বন্ধ করে রাখে। জাতিসংঘ যারা বিশ্বের সামনে নিরপেক্ষ ও ন্যায় বিচারপূর্ণ অবস্থান দাবি করে, তারা আজ পর্যন্ত একটা শক্ত পদক্ষেপও নেয়নি ইসরায়েলের বিরুদ্ধে। তারা বলেছে কনসার্ন, তারা বলছে উভয় পক্ষ থেকেই যুদ্ধ বন্ধ করতে হবে, তারা বলছে তারা শান্তি চায়। কিন্তু তারা কোনো দিনও বলেনি ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। কেন? কারণ জাতিসংঘ নামের এই প্রতিষ্ঠানটা আসলে একটা পুতুল মাত্র, যার সুতো ধরে টানে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ব্রিটেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, তাদের কাছে ফিলিস্তিনি ইস্যু এমন একটা অধ্যায় যা যতটা সম্ভব সফটলি বলতে হয়। তারা শিশুদের পুড়ে যাওয়া দেহের ছবিকে সেন্সিটিভ কন্টেন্ট বলে হাইড করে রাখে, কিন্তু একজন ইসরায়েলি সৈনিকের চোখের পানি ভাইরাল করতে তাদের কোনো বাধা নেই। এই সংস্থাগুলো নির্যাতিতদের নয়, বরং প্রভাবশালীদের পক্ষ নেয়। তারা এতটাই ভণ্ডামিতে ভরা যে একে সত্য বললে সত্য অপমানিত হবে। আমরা ভাবি ফেসবুকে পোস্ট করলেই বিশ্বকাপে, ইনস্টাগ্রামে স্টোরি দিলেই জাতিসংঘ জেগে ওঠে, টুইটারে হ্যাশট্যাগ দিলেই ইসরায়েলের বোমা বন্ধ হয়ে যাবে। কিন্তু আসল সত্যটা কি? আমাদের এই চিৎকারগুলো শুধু আমাদের নিজেদের দেয়ালেই প্রতিধ্বনিত হয়। আমরা বলি দেখো আমরা সচেতন, দেখো আমরা প্রতিবাদ করছি, কিন্তু এই প্রতিবাদের প্রতিধ্বনি না পৌঁছায় জাতিসংঘে, না পৌঁছায় হিউম্যান রাইটস ওয়াচে, না পৌঁছায় ইসরায়েলি বারুদের জাহাজে। কারণ তারা সবকিছু জেনেও চুপ। তারা অন্ধ নয়, বরং ঠান্ডা মাথার নাট্যকার। তারা জানে ফিলিস্তিন পুড়ছে, তারা জানে শিশুরা কাঁদছে, তারা জানে ইসরায়েল কেমন দানবের মতো তাণ্ডব চালাচ্ছে, তবুও তারা নীরব। কেন? কারণ তারা অভিনেতা নয়, তারা স্ক্রিপ্ট রাইটার। এই যুদ্ধের কাহিনী তারাই লিখেছে। ইসরায়েলের হাতে যে রক্ত, সেই রক্তে তারা কলম ভিজিয়েছে। তাই আমরা যারা দিনরাত পোস্ট করি, জ্বলন্ত শিশুদের ছবি শেয়ার করি, কার্টুনে ইসরায়েলকে সিংহের মুখে দেখায়, আমরা ভেবেই নেই বিশ্ববাসী নিশ্চয়ই জেগে উঠবে। আরে না ভাই, তারা আগে থেকেই সব জানে, তারা জানে, তারা বোঝে, কিন্তু তারপরেও তারা চুপ করে থাকে। তাদের এই চুপ থাকা মানে অসমর্থন নয়, বরং এই যুদ্ধকে অনুমোদন দেয়া। তাই ফেসবুকে পোস্ট করলেই যদি যুদ্ধ বন্ধ হতো, তাহলে এতদিনে গাজা ফুলে ফলে ভরে যেত। এই যুদ্ধ থামবে শুধু কথাই নয়, বরং জেগে ওঠা চেতনা, একসাথে কাজ করা বাস্তব প্রতিরোধে, আর সবচেয়ে বেশি নিজেদের মধ্যে সত্যিকারের সাহস করে তুললে। কারণ কিবোর্ড দিয়ে যুদ্ধ জেতা যায় না, কিন্তু সত্যিকারের ঐক্য দিয়ে বিশ্বকে বদলানো যায়। যুদ্ধের ময়দান থেকে 1000 মাইল দূরে থেকেও আমরা যোদ্ধা হতে পারি। হয়তো কেউ বলবে আমরা তো গাজায় নেই, আমরা তো সীমান্ত পাড়ি দিয়ে তাদের সাথে অস্ত্র হাতে যুদ্ধে যেতে পারি না। হ্যাঁ, তা পারি না, কারণ বাস্তবতা আমাদের বাধা দেয়। পাসপোর্ট, ভিসা, আন্তর্জাতিক আইন সবই আমাদের থামিয়ে দেয়। কিন্তু তবুও আমরা থেমে যেতে পারি না, কারণ যুদ্ধ মানেই শুধু বন্দুক নয়, যুদ্ধ মানেই প্রতিরোধ, আর প্রতিরোধ মানেই ইসরায়েলের অর্থনীতিতে আঘাত হানা। আজ যে রাষ্ট্রটি ফিলিস্তিনের উপর বোমা ফেলছে, সেই রাষ্ট্রটি টিকে আছে আমাদেরই টাকায় কেনা পণ্যের মাধ্যমে। তাদের অস্ত্র তৈরি হয় আমাদের কনজিউমারিজম থেকে পাওয়া লাভে। তাদের বুলেট চলে আমাদের কেনা কফি, সফট ড্রিঙ্কস, প্রসাধনী, চিপসের অর্থে। তাই যদি আমরা সত্যি প্রতিবাদ করতে চাই, তাহলে এখনই আমাদেরকে বয়কট করতে হবে। বয়কট ইজ নট জাস্ট অ্যান অপশন এনিমোর, ইটস দ্য ওয়েপন। এটা আমাদের ইমানের পরীক্ষা, আমাদের বিবেকের চাবুক, আমাদের ভ্রাতৃত্ববোধের প্রমাণ। এই বয়কট কোনো হুজুগ নয়, এটা এখন সময়ের দাবি। একটা জাতি রক্তে ভিজে আছে, আর আমরা যদি শুধু চোখ বন্ধ করে কফির কাপে চুমুক দেই, তাহলে আমরা প্রতিবাদী নই, বরং এই অপরাধের সহযোগী।
তাই হে মুসলিম উম্মাহ, জেগে ওঠো, একত্রিত হও। পণ্যের তালিকা দেখো, বুঝো, ছিঁড়ে ফেলে দাও সেই সব চুক্তি যেগুলো রক্তে লেখা। তোমার এক একটা টাকার বর্জন ইসরায়েলের এক একটা গুলির রাস্তা বন্ধ করে দিতে পারে। তুমি বন্দুক ধরতে না পারলেও তুমি যদি বয়কট করো, তবুও তুমি একজন মুজাহিদ। মনে রাখবেন, প্রতিটি টাকায় এক একটা গুলি। প্রশ্ন হলো, আপনার টাকা আপনি কার হাতে তুলে দিচ্ছেন? ইতিহাস সাক্ষী, প্রতিটি পরিবর্তনের মূল চালিকা শক্তি ছিল তরুণ সমাজ। আর আজকের এই জেনোসাইড, এই ফিলিস্তিন হত্যাযজ্ঞের প্রতিবাদেও জেগে উঠেছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা যুব সমাজ। তারা ভীত নয়, তারা নিরুত্তাপ নয়, তারা ফেসবুক পোস্টে সীমাবদ্ধ নয়, বরং রাস্তার লড়াইয়ে নেমে এসেছে। আমেরিকার ইউনিভার্সিটিগুলোতে চলছে বিক্ষোভ, ইউরোপের রাস্তায় মুখরিত হচ্ছে ফ্রি প্যালেস্টাইন স্লোগান। এমনকি ইসরায়েলের নিজস্ব মিত্র দেশের তরুণরাও আজ প্রশ্ন তুলছে, এই রক্তপিপাসু রাষ্ট্রের পক্ষে আমরা আর কতকাল চুপ থাকব? বাংলাদেশ, তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান সব দেশের তরুণরা আজ সোচ্চার। তারা বইয়ের পৃষ্ঠা ছেড়ে সত্যের খোঁজে নেমেছে। তারা জানে শুধু কিবোর্ড নয়, চেতনা দিয়েই যুদ্ধ জেতা যায়। এটা শুধুমাত্র ফিলিস্তিনের যুদ্ধ নয়, এটা মানবতার অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধ। ইসরায়েল দেখতে যতটা শক্তিশালী, ভিতরে তারা ততটাই দুর্বল ও ভীত। তারা প্রযুক্তিতে উন্নত, ঠিক আছে, তারা সামরিকভাবেও ভয়ঙ্কর, তাও মানলাম, কিন্তু তারা জানে তাদের ভিত একদিন ঠিকই ধসে পড়বে। কারণ তাদের রাষ্ট্র গড়া হয়েছে সহিংসতা, হত্যা আর দখলের উপর ভিত্তি করে। যে রাষ্ট্র অন্যদের বাড়ি দখল করে, তার নিজের ছাদও একদিন আগুনে পুড়ে যায়। ইসরায়েলের অর্থনীতি এখন যুদ্ধের ভারে কাঁপছে। বাজারে অস্থিরতা, মুদ্রাস্ফীতি, পর্যটন খাত মুখ থুবড়ে পড়েছে। বহু বিনিয়োগকারী পিছু হটছে, কারণ তারা জানে এ রাষ্ট্রের ভবিষ্যৎ অনিশ্চিত। তারা যে আয়রন ডোম দিয়ে গর্ব করে, তাদের হৃদয়ের ভেতরেও গড়ে উঠেছে একটি ফাটল। ফিলিস্তিনকে ধ্বংস করতে গিয়ে ইসরায়েল নিজেই ধ্বংসের দিকে হাঁটছে, কারণ অন্যের ঘরে আগুন দিলে ধোঁয়া নিজের ঘরেও ঢুকে। একটা শিশুর কথা বলি, তার নাম ছিল আহমেদ, বয়স মাত্র 7। সে খেলতো ছোট্ট একটি গাড়ি নিয়ে। মা বলেছিল, খাওয়ার পর পড়তে বসবি। আহমেদ হেসে বলেছিল, আচ্ছা মা, আর 5টা মিনিট খেলি। ঠিক তখনই একটা বোমা নামলো তার মাথার ওপর। 3 তলা বাড়ি ধসে পড়ল মুহূর্তে। পরদিন ধ্বংসস্তূপের নিচ থেকে তাদের দেহ পাওয়া গেল, মা আর ছেলের। আর পাশে পড়েছিল সেই ছোট্ট খেলনাটা, পুড়ে যাওয়া, মলিন, গলে যাওয়া এক টুকরো স্মৃতি। এই গল্পটা কল্পনা নয়, এটা বাস্তব। এরকম হাজার হাজার আহমেদ, হাজার হাজার মা প্রতিদিন আমাদের নিষ্ক্রিয়তার শিকার হচ্ছে। তারা আমাদের প্রশ্ন করছে, আমাদের অপরাধ কি? আমরা তো শুধু বাঁচতে চেয়েছিলাম। এই প্রশ্নের উত্তর যদি এখন না দেই, তাহলে ভবিষ্যতেও দিতে পারবো না। তখন শুধু পুড়ে যাওয়া খেলনার মতো মানবতা ইতিহাস পড়ে থাকবে, একটা অজানা বিস্তৃত লাশ হয়ে।